আচ্ছা। তো আমরা হচ্ছে ডিসি মেশিনের ক্ষেত্রে, মোটামুটি মেশিনের ক্ষেত্রে অন্যান্য তো দেখছিলাম, থেরেজা চ্যাপম্যান দুইটাই দেখছিলাম। ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা থেরেজা দেখছিলাম, বাট চ্যাপম্যানটা দেখা হয় নাই। চ্যাপম্যানটা দেখাটা একটু জরুরি, তার কারণ হচ্ছে আমরা যখন এসি মেশিন করছিলাম তখন থেরেজা বলেন আর চ্যাপম্যান বলেন, ম্যাথ গুলা কিন্তু একই ফরম্যাটে করা যেত। অর্থাৎ আমরা দুইটা বই, আলাদা আলাদা বইকেই মোটামুটি একই ফরম্যাটে করা ট্রাই করছে। প্রশ্ন যেখান থেকে আসুক সেটা সমস্যা না। বাট ডিসি মেশিনের ক্ষেত্রে দেখা যায় যে থেরেজা আর চ্যাপম্যান, এদের ল্যাঙ্গুয়েজই একটু আলাদা হয়ে গেছে, ম্যাথের ফরম্যাটই আলাদা হয়ে গেছে। সো এই দুইটাকে আপনাকে একটু আলাদা আলাদা ভাবে এই করা ট্রাই করতে হবে, এবং আলাদা হয়ে যাবে কারণ এর ল্যাঙ্গুয়েজই একটু আলাদা। দেখতে পাবেন যে থেরেজাতে এরকম ল্যাঙ্গুয়েজের ম্যাথ নাই, এখানে আবার ওই রকম ল্যাঙ্গুয়েজের ম্যাথ নাই। যাই হোক, মোটামুটি আমরা একটু দেখলে বুঝতে পারবো যে কতটুকু আলাদা। আরো কয়েকটা পোর্শন আলাদা আছে, সেটা একটু দেখাই দিই, নাইলে আসলে ওর সাথে রিলেট করতে পারবেন না। যেমন দেখেন, আমরা কিন্তু থেরেজাতে এই মেশিনের এরকম ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছিলাম, বাট প্রবলেম হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ফিল্ড। ফিল্ডে এইটুকু এক্সট্রা আসছে, ওকে সেটা সমস্যা না। দুইটা মিলে আবার 50 ওহম লিখে দিছে, ওকে সেটা সমস্যা না, একই কথা। বাট এই যে এইটা আবার মনে হচ্ছে আমাদের কাছে এক্সট্রা। থেরেজাতে কিন্তু এরকম ছিল না, যেটা ফিল্ড লাইন ছিল ওইখানে কিন্তু আর এক্সট্রা এরকম রেজিস্ট্যান্স টাইপ কিছু ছিল না। এটার কারণ হচ্ছে আমরা দেখেন যখন থেরেজা আঁকাইছিলাম তখন সার্কিট গুলো এরকম ছিল না। এই যে একটু মনে আছে কিনা, প্র্যাকটিস করলে মনে জি ভাই। থাকার কথা। সার্কিট গুলো এরকম ছিল। এইখানে আমরা কি ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স, যেটাকে এরকম সাইডে লিখতাম যে আর এ সমান কথার কথা 0.5 ওহম, আন্দাজে ধরে নিলাম একটা। এইটা ধরেন কথার কথা এরকম ছিল 200 ওহম। এরকম কিন্তু অহরহ ম্যাথ আমরা করছি। চ্যাপম্যানে এসে কি করতেছে, এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার মানে কি এর অভ্যন্তরীণ একটা রোধ, এটা হচ্ছে এত। তো এই বাইরে মনে রাখাটা একটু ঝামেলা, এই জন্য এটাকে অ্যাকচুয়ালি বাইরেই বের করে দিছে। এই যে এর অভ্যন্তরীণ যে রোধটা, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য দেখেন বাইরে দেখাই দিছে। আবার এই যে 200 ওহম, এটা আসলে কিসের রোধ? এই যে এখানে যে আমি কয়েল একারম ইউজ করতেছি, এর একটা রোধ আছে না? স্বাভাবিক কথা, একটা তার ইউজ করছি মানে কি ওর একটা নির্দিষ্ট রোধ আছে, যেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলতেছি। তো যেহেতু অভ্যন্তরীণ রোধ, ওইটাকে আমরা এইভাবে না প্রকাশ করে বাইরে দেখাচ্ছি। এই জন্য এই যে কয়েল, এই কয়েলের রেজিস্ট্যান্সটা হচ্ছে RF। এখানে এক্সট্রা একটা রেজিস্ট্যান্স আছে, দুইটা মিলাই হচ্ছে 50 ওহম। তার মানে এই সার্কিট যা মিন করতেছিল, এই সার্কিট কিন্তু এক্স্যাক্টলি তাই মিন করতেছে, আলাদা কোনো কিছুই না। জাস্ট রেজিস্ট্যান্স গুলাকে একটু বাইরে বের করে দেখাই দিছে যাতে ক্যালকুলেশন করাটা ইজি হয়। আর যেহেতু বাইরে বের করে দেখাই দিছে, তার মানে এই যে কয়েলটা আছে, এই কয়েলটা এখন হয়ে গেছে আইডিয়াল, কারণ এর সমস্ত রোধকে এখন বাইরে রিপ্রেজেন্ট করতেছে, ফলে এর নিজের আর কোনো রোধ নাই। এটা খেয়াল রাখতে হবে যে এই লাইনে এখন শুধুমাত্র এই 50 ওহম রোধটুকুই কাজ করতেছে। এই কয়েলের বা এই যে টার্ন আছে 1200 টার্ন, এর কিন্তু আর কোনো রেজিস্ট্যান্স নাই, কারণ এর রেজিস্ট্যান্সকেই বাইরে রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জাস্ট এতটুকু খেয়াল রাখতে হবে, আর কোনো কিন্তু ইয়ে নাই যে এর রোধ কত বা এসে এরকম আর করার দরকার নাই আমাদের। এখন যদি এটা তো চিত্র দেওয়া আছে প্রশ্নে, আমাদের কিছু করার নাই। কিন্তু ধরেন প্রশ্নে ইনফরমেশন বলা আছে কিন্তু চিত্র বলা নাই বা চিত্র দেওয়া নাই, তখন আপনি চাইলে এইভাবে আঁকাতে পারবেন, কোনো সমস্যা নাই। এদের মতো করে যে আর এ কে বাইরে, আর এফ কে বাইরে আঁকাতে হবে এটা জরুরি না, এইভাবে দেখাই দিলেও চলবে, কোনো সমস্যা নেই থেরেজার মতো। বাট যদি আঁকানো থাকে সেই ক্ষেত্রে তো আর আমাদের এক্সট্রা আঁকানোও লাগতেছে না, দরকারও নাই, ওইখান থেকে দেখাই দিলেই হবে। এবার আসি আমরা প্রশ্নের পার্থক্যটা কি, প্রশ্নটা পড়লে বুঝতে পারবো যে এখানে আবার পার্থক্য কি। দেখেন, এই 50 হর্স পাওয়ার, 250 ভোল্টেজ, 1200 RPM ডিসি শান্ট মোটর। আচ্ছা, শান্ট মোটর এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। উইথ কম্পেনসেটিং উইন্ডিং হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং দ্য ব্রাশেস, কম্পেনসেটিং উইন্ডিংস অ্যান্ড ইন্টারপোলস। মানে যা যা আছে সব মিলায়ে রোধ হচ্ছে 0.06 ওহম। ব্রাশের ড্রপ ট্রপ সব মিলায়, তখন আলাদা আর হিসাব করার দরকার পড়তেছে না। ওকে। ইটস ফিল্ড সার্কিট হ্যাজ এ টোটাল রেজিস্ট্যান্স অফ, ওই যে এই দুইটা মিলাই হচ্ছে 50 ওহম, এই যে 50 ওহম। ওকে। হুইচ প্রডিউসেস এ নো লোড স্পিড অফ এত।
এই যে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে আমাদের নো লোডে এই পরিমাণ স্পিড কিন্তু চলতেছে, বা এই পরিমাণ স্পিডে মোটরটা চলতেছে। দেয়ার আর 1200 টার্নস পার পোল অন দ্য শান্ট ফিল্ড উইন্ডিংস, মানে যে এইটার টার্ন যেটা, তারকে যে পেঁচাচ্ছি সেটা কত টার্ন? 1200 টার্ন। ওকে, প্রথমটা বলতেছে ফাইন্ড দ্য স্পিড অফ দিস মোটর হোয়েন ইটস ইনপুট কারেন্ট ইজ 100 অ্যাম্পিয়ার। ওকে, এইবার কিন্তু একটা ইনফরমেশন, মানে ইম্পর্টেন্ট ইয়ে শুরু হচ্ছে। দেখেন প্রত্যেকটা কোশ্চেন সেম, ফাইন্ড দ্য স্পিড, প্রত্যেকে ফাইন্ড দ্য স্পিড অফ দিস মোটর হোয়েন ইটস ইনপুট কারেন্ট ইজ 100 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার, 300 অ্যাম্পিয়ার। তার মানে জাস্ট এ নাম্বার আমি যেইভাবে ম্যাথ করব, বি নাম্বারে ওই 100-র জায়গায় 200 বসালে সেম অ্যান্সার, মানে একই টাইপের ম্যাথ। সি নাম্বারও একই টাইপের ম্যাথ। তার মানে আমি যদি একটা করি, বাকিগুলো আপনি নিজেই করতে পারবেন, শুধুমাত্র পার্থক্য হবে 100-র জায়গায় 200 দিয়ে ক্যালকুলেশন, 300 দিয়ে ক্যালকুলেশন। তাহলে আমি এক নাম্বারটা করি, খেয়াল করেন। তাহলে আমাদের এখানে আমরা দেখছিলাম যে যখনই মোটরের স্পিডের কথা বলে, থেরেজার সাথে আমি এটা তুলনা করতেছি, যখনই মোটরের স্পিডের কথা বলে তখনই আমাদের কি হয়? স্পিডটা চেঞ্জ হয় কিসের উপরে? এন সমানুপাতিক ইবি/5। এটা একটা কন্ডিশন যে আমাদের স্পিডটা হয় ইবির উপর চেঞ্জ হচ্ছে, না হলে এই যে ফ্লাক্স যেটা আছে সেটার উপর চেঞ্জ হচ্ছে। এই এটার সাথে সমানুপাতিক সম্পর্ক, এটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওইখানে দেখা যেত যে আমাদের ইনপুট ভোল্টেজ চেঞ্জ করতাম থেরেজাতে, ধরেন 250 ভোল্টেজ, পরের বার 240 ভোল্টেজ দিচ্ছে। ফলে 250 ভোল্টেজের জন্য এ যেটা পেতাম, ওইটাকে ইবি বলছিলাম আর কি। বলি ইবি বলি, তাতে কিছু যায় আসে না, এই ভোল্টেজটা। তাহলে 250-র জন্য একরকম ইবি পেতাম, 240-এর জন্য আর এক রকম ইবি পেতাম। এই যে ইবির যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে স্পিডের একটা চেঞ্জ হয়ে যেত। শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ড তো আমাদের কনস্ট্যান্ট থাকতো, এটা নিয়ে ঝামেলা ছিল না। ফলে ডিফারেন্ট ডিফারেন্ট ইবির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড পেতাম। তা আমাদেরকে হয়তো 250-র জন্য স্পিড দেওয়া আছে 1200 আরপিএম, 240-এর জন্য কত সেটা বের করতে হতো, আমরা কিন্তু ইজিলি বের করতাম। এইখানে কিন্তু দেখেন ঘটনা কিন্তু তা না। এইখানে আমাকে এই যে মোটর দেওয়া আছে, এই মোটরের একটা স্পেসিফিক আরপিএম দেওয়া আছে, যে এটা হচ্ছে 1200 আরপিএম। কখন? নো লোডের ক্ষেত্রে। এবং এই যে ফিল্ড যে উইন্ডিং ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চে দেখেন আমাদেরকে বলে দিছে 1200 টার্ন। আমাদের যেই উইন্ডিংটা আছে এটা হচ্ছে 1200 টার্ন, অ্যান্ড এই অবস্থায় স্পিড হচ্ছে 1200 আরপিএম। আমাকে কোশ্চেন বলতেছে যদি এই মোটরে ইনপুট কারেন্ট, এই যে ইনপুট কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার হয়, বা আমি এখন 100 অ্যাম্পিয়ার ইনপুটে পাঠাচ্ছি, তাহলে আমাকে দেখাইতে হবে যে স্পিডটা কত। কোশ্চেন কিন্তু এটা, এই ভোল্টেজ কিন্তু চেঞ্জ করতেছে না, এই কিন্তু 250 250 আছে, কারণ দেখেন ওই বিষয়ে কিচ্ছু বলে নাই। যদি বলে দিত এরকম যে এটা চেঞ্জ করতেছি, তখন কিন্তু আলাদা কেস হতো। ওই বিষয়ে কিছু বলে নাই, তেমন ওইটা চেঞ্জ হবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের ম্যাথে, অর্থাৎ চ্যাপম্যানে, দেখা যাবে, আমি একটু শর্টকাট বলি, একটা আমরা সার্কিট থেকে পাবো একটা ইনফরমেশন, আর একটা ইনফরমেশন আমরা হয় পাবো কোনো ছক থেকে, নয়তো এই যে অ্যাম্পিয়ার টার্ন এগুলা থেকে, নয়তো আমাদের এরকম কোনো ইনফরমেশন দেওয়া থাকবে যেগুলা থেকে আমরা একটা পাবো। ফিরে যাতে আমরা দুইটাই সার্কিট থেকে পাচ্ছিলাম, বাট চ্যাপম্যানে একটা পাবো সার্কিট থেকে, আর একটা পাবো এরকম ছক বা এই টাইপের কোনো ইনফরমেশন থেকে। এটা হচ্ছে আমাদের পার্থক্য, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা দেখতেছি যেহেতু আমাদের ফিল্ড সেম, ফলে আমাদের যে স্পিড, এটা এখন ডিপেন্ড করতেছে কার উপরে? ই বি বা এইটার উপরে। এন সমানুপাতিক ইবি, ফিল্ড সেম, এন সমানুপাতিক ইবি। তাহলে দেখেন এটাকে আমরা ওই যে সূত্রের মতো কিভাবে লিখতাম? ওকে, দেখেন সমানুপাতিক মানে টু উপরে ওয়ান নিচে, টু উপরে ওয়ান নিচে। এখন বলেন তো এই 1200 আরপিএম এটা কোন অবস্থায় পাচ্ছি?
হুইচ প্রডিউসেস এ নো লোড স্পিড অফ 1200 RPM। নো লোড অর্থাৎ লোড যদি না থাকে, এটা দেখেন মোটর, লোড যদি নাই মানে এ কাউকে চালাচ্ছে না, ফলে এ ইনপুট থেকে বেশি কারেন্ট আসলে এক্সপেক্ট করে না, খুবই অল্প পরিমাণ কারেন্ট। কিন্তু সেই কারেন্টটা দেখা যায় এতই অল্প হয় যে ওইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরতে পারি, অথবা প্রশ্নে দেওয়া থাকতে পারে যে এত অ্যাম্পিয়ার। কিন্তু দেখেন আমাদের প্রশ্নে এই বিষয়ে কিছুই বলে নাই যে নো লোডে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। কথা বুঝতে পারছেন? যেহেতু বলে নাই যে নো লোডে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, ফলে আমরা ওইটাকে অলমোস্ট জিরো ধরে নেব। কথা বুঝতে পারছেন? আর যদি দেওয়া থাকতো তখন আমরা বুঝতাম যে হ্যাঁ এই পরিমাণ কারেন্ট নিচ্ছে। কিন্তু যেহেতু বলে নাই, এই জন্য আমরা নো লোডে 0 অ্যাম্পিয়ার ধরে নেব। এখন বলেন, নো লোডে যদি 0 অ্যাম্পিয়ার হয় এখানে কি কোনো ড্রপ হবে? না ভাই। ড্রপ হবে না। তাহলে এইখানে কত ভোল্টেজ পাবে বলেন তো? এখানে ভাই 250। 250 ভোল্টেজই কিন্তু পাবে, এটা সিম্পল জিনিস। কোনো কারেন্ট নাই, ড্রপ নাই, 250। কিন্তু আর একটু বলি, এক্সাক্ট এটা কি হতো, ধরেন প্রশ্নে বলে দিল যে নো লোডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, নো লোডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, তখন কিন্তু আমাদের এই কারেন্টটা বের করে নিতে হতো, এখন এই ড্রপটা করে নিয়ে আমরা এটা পেতাম। তো যত বলতো তত নিয়ে আমরা ক্যালকুলেশন করতাম, স্বাভাবিক কথা। যেমন এই লাইনে ঢুকতেছে কত, আচ্ছা 1 অ্যাম্পিয়ার হতো না, তার কারণ এই লাইনেই কত কারেন্ট যাচ্ছে, 250/50 করলে কোথায় 5 মনে হয় না? আচ্ছা সরি, সরি 50 50, এত কারেন্ট না, 5 অ্যাম্পিয়ার। তার মানে আচ্ছা ধরলাম যে 6 অ্যাম্পিয়ার, বলে দিল নো লোডে ইনপুট কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার, তাহলে এ কতটুকু অ্যাম্পিয়ার পাচ্ছে? 6 থেকে 5 বাদ দিলে থাকে আড়াই 1 অ্যাম্পিয়ার। তখন এ কত হতো দেখেন তো, 250 - 1 × 0.06। দেখেন, 249.94 ভোল্টেজ আর 250 ভোল্টেজের ভিতরে কোনো পার্থক্য আছে? অল্প, এই পরিমাণ আসলে। অল্প। এটাকে আমরা কিন্তু এই যে এরকম থাকলে কিন্তু এটাকে 250ও লিখে দেওয়া যায়। এই কারণে দেখা যায় যে অনেক সময় নো লোড কারেন্টটাকে ইগনোর করা হয়, বুঝতে পারছেন? যাই হোক, যদি দেওয়া থাকে তখন আমরা ওইভাবে করতাম, সমস্যা না, অ্যান্সার দেখা যেত, কাছাকাছি আসতো। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাট নো লোড, যেহেতু আমরা ইবি, আচ্ছা এখানে সার্কিটে যেহেতু ই এ লেখা আছে, তাহলে আমরা ই এ লিখি। এক মিনিট। তো এটা হচ্ছে EA2 EA1। তাহলে আমরা শুরুটা অর্থাৎ নো লোডটাকে আমরা 1 ধরলাম, টুটাকে আমরা সেকেন্ড কন্ডিশন ধরলাম। তাহলে EA1 সমান কত? VT বা 250 ভোল্টেজ। ওকে, এবার যখনই লোডেড অবস্থায় আসতেছে, লোডেড অবস্থায় কোশ্চেনেই বলে দিছে ইনপুট কারেন্ট কত, 100 অ্যাম্পিয়ার। তাহলে এর ভিতর দিয়ে ঢুকতেছে কত অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার। আমি এই নাম্বার করতেছি, বাকিগুলো আপনি করবেন, মানে আপনারা করবেন আর কি। IL যদি 100 অ্যাম্পিয়ার হয়, দেখেন কিছুক্ষণ আগেই না আমরা বের করলাম এই ফিল্ড কারেন্ট কত অ্যাম্পিয়ার, যেটাকে আমরা শান্ট নাম দিয়ে চিনছিলাম থেরেদাতে, ওইটাই লিখি।
কত, 250/50, মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্ট কত হবে? 100 - 5 বা 95 অ্যাম্পিয়ার। সেকেন্ডটাতে হবে দুইশো 95। মাইনাস পাঁচ থার্ড হবে 300 - 5। আচ্ছা, এখন আমরা কি EA2টা বের করে ফেলতে পারবো না? 95 অ্যাম্পিয়ার ঢুকতেছে এখানে, তাহলে এখানে ড্রপ হবে কত সেটুকু তো আমরা বুঝতেই পারতেছি। এটা ধরলাম বড় হাতের, যেহেতু লেখা বড় হাতেরই লিখে দিই। তাহলে এখন EA2, এটা হবে হচ্ছে 250 - 95 গুণ 0.06, কত আসে? 244.3। তাহলে এই যে এই সূত্রে বসাই দিলে তো N2 বের হয়ে যাবে। তাহলে N2 সমান কত? E2/E1। আর এই যে নিচে N1 ছিল, এটা এই পাশে এসে গুণ হয়ে যাবে। N1 কত ছিল? 1200 RPM। তাহলে এটা আসতেছে হচ্ছে 1172.64। তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তাহলে বাকিগুলো একই নিয়ম করে ফেলবেন। এটা কিন্তু অনেকটা দেখেন আমাদের থেরেজার মতোই কিন্তু, কাইন্ড অফ, খুব একটা ঝুট ঝামেলা নাই। নো লোডের কথা বলা আছে, আর আরেকটা হচ্ছে ইনপুট দেওয়া আছে সেটার জন্য বলা আছে। দেন নেক্সট ম্যাথ থেকে একটু ঝামেলা শুরু হবে। ওই যে বলছিলাম একটা ছকের কথা, যে একটা ইনফরমেশন আমরা সার্কিট থেকে পাবো, আর একটা ইনফরমেশন হয় ছক থেকে পাবো, নয়তো গ্রাফ থেকে পাবো। যেমন এই যে এখানে কিন্তু গ্রাফ দিয়ে দিছে। আমি প্রশ্নটা একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন প্রশ্নে বলছে ওই একই, এই 50 হর্স পাওয়ার, 250 ভোল্টেজ, 1200 RPM ডিসি শান্ট মোটর উইদাউট কম্পেনসেটিং উইন্ডিংস হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স বা ইনক্লুডিং এই সেই 0.06 ওহম। ইটস ফিল্ড, দুইটা মিলাই হচ্ছে 50 ওহম, তার মানে একই টাইপের ইনফরমেশন। হুইচ প্রডিউসেস এ নো লোড স্পিড অফ 1200 RPM। তাহলে নো লোডের কথা বলে দিছে। দেয়ার আর 1200 টার্ন পার পোল অন দ্য শানফিল্ড উইন্ডিং, এটুকু ঠিক আছে। অ্যান্ড দ্য আর্মেচার রিয়াকশন প্রডিউসেস এ ডিম্যাগনেটাইজিং ম্যাগনেটোমোটিভ ফোর্স অফ 840 অ্যাম্পিয়ার টার্নস অ্যাট এ লোড কারেন্ট অফ 200 অ্যাম্পিয়ার। এই জিনিসটা একটু ভালো করে বুঝছেন। আমরা এতদিন যত ম্যাথ করছিলাম, কোনো ম্যাথে আর্মেচার রিয়াকশনের কনসেপ্ট কিন্তু ছিল না, এইখানে চলে আসছে। আর্মেচার রিয়াকশন শর্টকাটে আমি একটু বলি, আমাদের এত ডিপ আপাতত না জানলেও চলতেছে। আমাদের যে মোটরটা ঘুরতেছে, বা মোটর বলতে যে রোটরটার কথা বলতেছি, ঘুরতেছে, এ কিন্তু একটা ফিল্ডের ভিতর দিয়ে ঘুরতেছে, মানে ওর চারপাশে কিন্তু ফিল্ড আছে। ও যখন ওই ফিল্ডের ভিতর দিয়ে ঘুরতেছে, তখন ওইখানে ওই ঘূর্ণনের ফলে আরেক টাইপের ফিল্ড তৈরি হয়, যে অরিজিনাল ফিল্ডকে কি করা শুরু করে, বাধা দেওয়া শুরু করে। অরিজিনাল ফিল্ড মানে কি? আমরা তো বলছিলাম এই যে একটা যদি মেশিন তৈরি করতে হয়, এরকম একটা কি রাখা রাখা লাগবে, এরকম একটা রাখা লাগবে না, যে এরকম ফিল্ড তৈরি করবে। এটাকে বলতেছি অরিজিনাল ফিল্ড, যে ফিল্ডটা আমরা তৈরি করে রাখি। না, আমরা যদি মোটর বা জেনারেটর বানাইতে চাই, আমাকে কিন্তু এরকম একটা ফিল্ড লাগবে, মেন ফ্লাক্স যেটাকে বলতেছি, যেটা আমরা তৈরি করে রাখছি, যেভাবেই হোক না কেন তৈরি করে রাখছি। এটা যেমন পার্মানেন্ট ম্যাগনেট, আবার ইলেকট্রোম্যাগনেট ইয়ে দিয়ে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয় সেটা আলাদা কেস, বাট আমরা বোঝার জন্য আপাতত ধরে নিলাম যে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে এরকম ফিল্ড তৈরি করে রাখছি। তাহলে এটা হচ্ছে মেন ফিল্ড ফ্লাক্স। এখন এই যে এর ভিতর দিয়ে যে ঘুরতেছে কন্ডাক্টরটা, ঘোরার ফলে ওরা আবার কি করতেছে, ওরা আরেক ধরনের ফিল্ড তৈরি করতেছে, যে এই ফিল্ডের উপরে কিন্তু ইফেক্ট ফেলতেছে। সেইটাকেই আমরা বলতেছি হচ্ছে আর্মেচার রিয়াকশন।
আর্মেচার ঘোরার কারণে, এখানে তো আর্মেচারটা ঘুরতেছে, ঘোরার কারণে যে রিয়াকশনটা তৈরি হচ্ছে বা মেন ফিল্ডের উপরে যে ইফেক্টটা পড়তেছে সেটা, ওইটার যেহেতু হয়, তাহলে ফিল্ড একটু চেঞ্জ হয়ে গেল না? নর্মালি তো একটা ফিল্ড কনস্ট্যান্ট থাকে, আমরা তো বলছি যে একটা আমাদের শান্ট যেটা আছে, ওইখানে কারেন্ট ঢুকতেছে, ওইখানে একটা ফিল্ড তৈরি হচ্ছে। কিন্তু এই যে আর্মেচার রিয়াকশন যখন হলো তখন ফিল্ডের উপর একটা ইফেক্ট পড়লো, স্বাভাবিক কথা। ফিল্ড, এই যে এন সমানুপাতিক ইবি বাই ফাই, এটা বলতেছি না আমরা বারবার? তাহলে ফিল্ডের উপর ইফেক্ট পড়া মানে সেটা নিশ্চয়ই স্পিডের উপর ইফেক্ট ফেলবে। এখানে আসলে সেই ঘটনাটা ঘটতেছে, যে এই ফিল্ডের উপর যে ইফেক্টটা পড়লো, এর ফলে স্পিডের উপরে কি পরিমাণ ইফেক্ট পড়বে, অথবা বলতেছে স্পিড বের করো যখন ইনপুট কারেন্ট 200 অ্যাম্পিয়ার। এই হচ্ছে মূলত কোশ্চেন। তাহলে আমরা ইনপুটে যখন 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, তখন কি পরিমাণ স্পিড পাবো আমরা, সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এবার একটু খেয়াল করেন, এই যে 840 অ্যাম্পিয়ার টার্নস, যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা তৈরি করতেছে আর্মেচার রিয়াকশন, সেটা হচ্ছে নর্মালি এই ম্যাগনেটোমোটিভ ফোর্সকে এইভাবে প্রকাশ করে থাকে, এফ এর মতো আর কি। এটা হচ্ছে 840, আচ্ছা যেখান থেকে শেষ করছিলাম আমরা আলোচনা, সেখান থেকে আবার শুরু করি। তো দেখেন কি, আমি এই জিনিসটা আরেকবার একটু বলি, যে আমাদের ওই যে বলছিলাম যে হচ্ছে যে এখানে আমরা ইনপুট একটা দিচ্ছি, ইনপুটে লোড কারেন্ট ঢুকতেছে 200 অ্যাম্পিয়ার, ফিগার সে আগেরটায় আছে, আমরা যে ফিগারটা দেখছিলাম এই টাইপের একটা চিত্র। এবং এইটা হচ্ছে একটা দেওয়া, যে আমাদের ফিল্ডে ইফেক্টিভ কি পরিমাণ কারেন্ট ঢুকলে তার করেসপন্ডিং ওপেন সার্কিট ভোল্টেজ কত, এটা একটু দেখেন। এই যে এক্স অ্যাক্সিস বরাবর ফিল্ড কারেন্ট দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ। তার মানে আগের বার, খেয়াল করে দেখেন, আগের বার এই ম্যাথটাতে ওপেন সার্কিটের জন্য আমরা দেখছিলাম কোনো ড্রপ ট্রপ হাবি যাবে কিছু নাই, নো লোড অবস্থায় ভোল্টেজ ছিল টার্মিনাল ভোল্টেজের সমান। কিন্তু এখন আমরা কিন্তু সেটা বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? কারণ আগের বার ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট ছিল, এর ভিতরে 250 ভোল্টেজ মানে সবসময় একই পরিমাণ কারেন্ট ঢুকতেছে। বাট এইখানে কিন্তু আর একই পরিমাণ কারেন্ট ঢুকতেছে না। এখন বলতে পারেন যে কিভাবে একই পরিমাণ কারেন্ট ঢুকতেছে না? দেখেন, আমি বলতেছি যে আমাদের যে ফিল্ড, এইখানে একটা আর্মেচার রিয়াকশন তৈরি হচ্ছে। আর্মেচার রিয়াকশন তৈরি হচ্ছে মানে ওইখানকার ফ্লাক্স এটা চেঞ্জ হচ্ছে। আর ফ্লাক্স যেহেতু কারেন্টের উপর ডিপেন্ড করে, ইফেক্টিভলি আমরা বলতে পারি ফিল্ড চেঞ্জ হচ্ছে মানে আমরা বলতে পারি যে কারেন্টেরও একটা চেঞ্জ হচ্ছে। সেটা কোত্থেকে পাবো? সেটা যদি কোনোভাবে জানতে পারি, এই যে এদিকে ফিল্ড কারেন্ট তার করেসপন্ডিং ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ, এটা যদি জানতে পারি আমরা কিন্তু সেই ভোল্টেজটা বের করতে পারবো, যেই ভোল্টেজটা আমরা এই যে এইখানে বের করছিলাম যে সিস্টেমে, কথা বুঝতে পারছেন? এখানে ডিরেক্ট আমরা 250 ভোল্টেজ বসাই দিছিলাম, বাট এখানে আর ডিরেক্ট 250 ভোল্টেজ বসানো যাচ্ছে না। এখন সেই ভোল্টেজটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। ওকে, এটা আপাতত থাক, পরে আমরা দেখতেছি। সেটাই দেখেন, এই যে ইনফরমেশন দেওয়া আছে, কিরকম দেওয়া আছে, যে আমাদের ফিল্ডে যখন দেখেন এই যে এইটা তৈরি হচ্ছে কখন, এটার একক দিয়ে দিই নাইলে আবার বুঝতে অসুবিধা হবে। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, এটি অ্যাম্পিয়ার টার্ন। এটা তৈরি হচ্ছে তখনই, ওই যে এত অ্যাম্পিয়ার টার্ন এট এ লোড কারেন্ট অফ 200 অ্যাম্পিয়ার। এইটা আর এটা কিন্তু সেম না। এটা কিন্তু আলাদা হইতে পারে, অন্য কিছু হইতে পারে। আমরা বুঝতেছি 200 অ্যাম্পিয়ার যখন ফ্লো করতেছে লোড কারেন্ট, তখন আমাদের এই পরিমাণ অ্যাম্পিয়ার টার্ন তৈরি হচ্ছে। একটু খেয়াল করেন, তাহলে ইফেক্টিভ ফিল্ড কারেন্ট কত হবে?
আচ্ছা, কিছুক্ষণ আগে বললাম, বলেন তো আর্মেচার রিয়াকশন হলে আমাদের যে মেন ফিল্ড আছে এটার ইফেক্ট বাড়ে নাকি কমে? ইফেক্ট বাড়ে না ভাই? ইফেক্ট কেন বাড়বে, কমে যাবে। এরা একটা দিকে আছে, অপোজ করা মানে কি, এদেরকে বাধা দিচ্ছে। কথা বুঝতে পারছেন? যেই আর্মেচার রিয়াকশন আছে ওরা এসে এদেরকে বাধা দিবে, ফলে এদের যে ইফেক্ট সেটা কমে যাবে। ফ্লাক্সের ইফেক্ট কমে যাচ্ছে মানে কারেন্ট যেটা সেটারও ইফেক্ট কমে যাচ্ছে বা সেটার মানও কমে যাচ্ছে। তাহলে জি ভাই, ইফেক্টিভ জি ভাই। ফিল্ড কারেন্ট, এটাকে ধরেন কথার কথা আমি বইতে যেরকম প্রকাশ করছে আই এফ স্টার দ্বারা, যে ইফেক্টিভ ফিল্ড কারেন্ট। আচ্ছা, অরিজিনাল ফিল্ড কারেন্ট থেকে কমে যাবে নিশ্চয়। কি পরিমাণ? এই যে এর কারণে যে এই পরিমাণ কারেন্ট আমরা পাবো সেটা। তাহলে একটু দেখেন, এর দিকে আগেই তাকাবো না, আমরা এর দিকে তাকাবো। এখানে দুইটা মিলে গেছে, ওকে। আচ্ছা, কারেন্ট হচ্ছে 200 অ্যাম্পিয়ার, তাহলে নর্মাল ফিল্ড কারেন্ট কত? আচ্ছা দেখেন, কারেন্ট মানে কি, অ্যাম্পিয়ার টার্ন। অ্যাম্পিয়ার টার্ন এটাকে যদি আমরা টার্ন দ্বারা ভাগ করে দিই, দেখেন টার্ন টার্ন কাটে গেল, তাহলে অ্যাম্পিয়ার থাকবে না। তাহলে এই যে অ্যাম্পিয়ার টার্ন, এই ম্যাগনেটোমোটিভ ফোর্স, এইটাকে যদি আমরা টার্ন দ্বারা ভাগ করে দিই তাহলে সেটা হয় কারেন্ট। আর এইটুকুই নিশ্চয় সে আর্মেচার রিয়াকশনের কারণে প্রাপ্ত কারেন্ট। তাহলে অরিজিনাল ফিল্ড কারেন্ট থেকে এইটা বাদ দিলেই থাকে হচ্ছে ইফেক্টিভ ফিল্ড কারেন্ট। অরিজিনাল ফিল্ড কারেন্ট কত? যখন 200 অ্যাম্পিয়ার ফ্লো করে তখন ফিল্ড অ্যাম্পিয়ার কত সেটা একটু ফিল্ড কত সেটা একটু খেয়াল করা। 250 ভোল্টেজ এবং ফিল্ড লাইনে 50 ওহম, তার মানে অরিজিনাল ফিল্ড কারেন্ট কত? আগের ম্যাথও কিন্তু বের করছিলাম, কত ছিল? 250 ভাগ 50 মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে অরিজিনাল ফিল্ড কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। মাইনাস অ্যাম্পিয়ার টার্ন হচ্ছে 440, আর টার্ন হচ্ছে এই যে প্রশ্নেই বলা আছে টার্ন, কই কই, এই যে 1200 টার্ন। তাহলে ইফেক্টিভ ফিল্ড কারেন্ট কত? 4.3 অ্যাম্পিয়ার। তার মানে নো লোড অবস্থায়, কি বলতেছি, নো লোড অবস্থায় যখন আমাদের স্পিড 1200, এরপরে যখন আমরা 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে এর ভেতরে, তখন আমাদের 1200 টার্ন পার পোল যেই টার্ন আছে তার জন্য 840 অ্যাম্পিয়ার টার্ন ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে ইফেক্টিভলি 4.3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, যেটা 5 অ্যাম্পিয়ার ফ্লো করার কথা ছিল, বাট এখন ফ্লো করতেছে 4.3 অ্যাম্পিয়ার। ফলে আমাদের যে ইএমএফটা তৈরি হওয়ার কথা ছিল আগে, সেটা এখন আর তৈরি হচ্ছে না, ওর থেকে কিছুটা আমরা কম পাবো। কত পাবো সেইটাই দেখেন এই চার্টটা বলতেছে। এই চার্টটা আমরা দেখলেই বুঝতে পাবো যে সেই ভোল্টেজটা কত। এই যে এই বরাবর ইফেক্টিভ ফিল্ড কারেন্ট দেওয়া আছে, আর এই বরাবর আমাদের হচ্ছে সেই ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ। আর আমরা জানি ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজটাই কত, ই এ অথবা ইবি। তাহলে কারেন্ট চলতেছে 4.3 অ্যাম্পিয়ার, তাহলে এই বরাবর আমরা 4.3 খুঁজি। এই যে দেখেন 4.3, 4.3 বরাবর দেখেন এই যে এটা কত ভোল্টেজ, 233 ভোল্টেজ। এটা কিন্তু দেখেন গ্রাফে দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি যে ফিল্ডে ইফেক্টিভলি 4.3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে টার্মিনাল ভোল্টেজ হয় 233 ভোল্টেজ। এটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমরা পেলাম। এটা লিখে ফেলি। আগের বার যেরকম আমরা EA1 কে 250 ভোল্টেজ লিখছিলাম, এখন জাস্ট ওই জায়গায় আমরা EA1 কে লিখবো 233 ভোল্টেজ। এর জায়গা মতো থাক। তাহলে EA1 সমান 233 ভোল্টেজ।
এটা কিন্তু আমাদের প্রথম ইয়ে শেষ। আর এই অবস্থায় N1 কত? 1200 RPM। এখন আমাদের স্পিড বের করা লাগবে হোয়েন ইটস ইনপুট কারেন্ট ইজ 200 অ্যাম্পিয়ার। মানে যখন আমাদের ইনপুট কারেন্ট 200 অ্যাম্পিয়ার, তখন আমাদের এর স্পিডটা কত? তো যখন আমাদের 200 অ্যাম্পিয়ারের কথা বলবে, তখন কিন্তু আমাদের সার্কিট থেকে বের করতে হবে। অর্থাৎ সার্কিট অনুসারে আমাদের টার্মিনাল ভোল্টেজটা কত সেটা বের করতে হবে। তাহলে সার্কিট অনুসারে একটু খেয়াল করেন, এটা আমরা লিখে রাখি যে ফ্রম সার্কিট। এটা ছিল ফ্রম গ্রাফ, আর এটা হচ্ছে ফ্রম সার্কিট। ফ্রম সার্কিট E A2, এটা তো E A2 হয়ে যাবে যেহেতু সেকেন্ড কেস। এটা সমান কত? 250 সার্কিটটা কিন্তু এইটাই, 250 এইটার ড্রপ করলেই কিন্তু আমাদের, সরি, 250, হ্যাঁ ঠিক আছে, 250 যেহেতু কারেন্টের দিকে আছে, 250 - এইটার ড্রপ। এখন এর ভিতর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে দেখেন, এই সময় ইনপুটে বলতেছে 200 অ্যাম্পিয়ার। এই যে কোশ্চেন কই, ইনপুট কারেন্ট 200 অ্যাম্পিয়ার, ফিল্ড অ্যাকচুয়াল ফিল্ড কারেন্ট তো 5 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্ট কত হবে? 200 - 5 × 0.06, কারণ আর্মেচারের রেজিস্ট্যান্স বলা আছে 0.06, এই যে 0.06। 238.3। তাহলে এখন আমরা বলতে পারি N2/N1 সমান EA2/EA1। তাহলে N2 সমান কত? EA2 এই যে এটা, EA1 কত? এই যে গ্রাফ থেকে আমরা যেটা পেলাম 233 ইন্টু, ওইটা তো ছিল 1200 যা আসে সেটাই আমাদের speed। তাহলে 1227.3 ধরে নিলাম আমরা। এন্ড বলেন বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এখানে কিন্তু সিম্পল একটা জিনিস, যে থেরেজাতে আমরা দুইটাই সার্কিট থেকে পেতাম, এখানে একটা পাচ্ছি আমরা গ্রাফ থেকে অথবা ছক থেকে। ছকটা পরে সামনে গেলে দেখতে পাবো, ছক হইতে পারে, গ্রাফ হইতে পারে। আর একটা পাবো সার্কিট থেকে। এই দুইটার তুলনা করে আমরা স্পিড বের করে দেবো, এই হচ্ছে বিষয়। দেন নেক্সট ইয়েতে আসি। এখানে আমাদের একটু এফিসিয়েন্সি বা এই টাইপের জিনিসের কথা বলতেছে। এইখানেও আমরা কিছু ল্যাঙ্গুয়েজ দেখবো বা কিছু কনসেপ্ট দেখবো যেটা থেরেজা থেকে একটু আলাদা। তো সেটাও আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় কি আলাদা। বা সেখানে আপনি দুই রকম ভাবে করতে পারেন, একটা থেরেজা ফলো করতে পারেন, একটা হচ্ছে চ্যাপম্যান ফলো করতে পারেন। সেটা হচ্ছে কারণ স্বাভাবিক কথা, এটা তো আমরা পড়ার পরে বুঝতে পারতেছি যে এটা থেরেজা এটা চ্যাপম্যান। তো অনেক সময় তো অরিজিনাল যে এক্সাম সেখানে তো প্রশ্ন দেখে এরকম মনে রাখাও তো আসলে সম্ভব না, অথবা এটা লজিক্যালও না যে এটা অমুক বই ওই নিয়ম ফলো করবো, এটা তো অমুক বই ওই নিয়ম ফলো করবো। এটা যে কোনো একটা করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্সার দেখা যাবে যে খুবই অল্প চেঞ্জ হবে, ওইটুকু চেঞ্জ হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 50 হর্স পাওয়ার, 250 ভোল্টেজ, এত ডিসি শান্ট মোটর হ্যাজ এ রেটেড আর্মেচার কারেন্ট অফ এত অ্যান্ড রেটেড ফিল্ড কারেন্ট অফ এত, সবই দিয়ে দিয়েছে। when its rotor is blocked, an armature voltage of এত exclusive of brushes produces a 170 ampere of current flow and a field voltage of এত produces a field current of এত। তো আমরা কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা ইনফরমেশন বলে দিচ্ছে। রোটর ইজ ব্লকড, রোটর ব্লক মানে কি?
এর মানে হচ্ছে যে রোটরটা ঘুরতেছিল ফ্রিলি, সেটাকে আটকায় দেওয়া হয়েছে। রোটরকে যদি আটকায় দেওয়া হয়, ও কিন্তু আর কোনো লোডকে চালাচ্ছে না, কিন্তু কিছু পাওয়ার নেবে, যেই পাওয়ারটা সচরাচর ও নিতেই থাকে। একটা রোটর আপনি লোড দেন বা না দেন, ও কিন্তু কিছু পাওয়ার আছে যেই পাওয়ারটা ও নিতেই থাকবে, ফিক্সড লস যেটাকে বলি। তো ওই ফিক্সড লসটা বের করার জন্যই কিন্তু আমাকে এই ইনফরমেশন গুলো দিয়ে দিছে, যে এই ইনফরমেশন গুলাকে কাজে লাগাই তুমি সেই ফিক্সড লসটা বের করো। এবং ওই সময় দেখেন কিছু কিছু কথা বলে দিছে, সেটা কি, যে আর্মেচার ভোল্টেজ হচ্ছে 10.2 ভোল্টেজ, এক্সক্লুসিভ অফ ব্রাশেস, মানে ব্রাশ ছাড়া যা থাকে বলেন তো, আর্মেচার যে ব্রাঞ্চ, ওইখানে ব্রাশ ছাড়া আর কে থাকে? সার্কিটটা দেখেন, এই যে এটা আর্মেচার না, জি ব্রাশ ভাই। ব্যতীত এই লাইনে আর কে আছে যে ভোল্টেজ ড্রপ করতে পারে? এ- এই যে এই লাইন, এই ব্রাঞ্চটাতে দেখেন, খেয়াল করেন, বলেন, এই ব্রাঞ্চটাতে ব্রাশ ব্যতীত আর কে আছে যে ভোল্টেজ ড্রপ করতে পারে? ওটা তো ভাই আর্মেচার না? আর্মেচার রেজিস্ট্যান্স, এই যে আর্মেচার রেজিস্ট্যান্স, ওই যে জি ভাই। স্বাভাবিক কথা, আমরা যাতে একসাথে আঁকাতাম, এখানে বের করে দিছে, এই আর কি পার্থক্য। জি ভাই। যখনই বের করে দেবো তখন ধরে নিতে হবে যে এর কোনো রেজিস্ট্যান্স নাই, কারণ ওইটার তো বাইরে বের করে দেখাইছে, একই কথা, ভেতরে রাখাও যা কথা, বাইরে রাখাও তাই কথা। তার মানে আমি কি এই কথা যদি বলি যে এই যে 10.2 ভোল্টেজ এটা আর্মেচার রেজিস্ট্যান্সের ড্রপকৃত ভোল্টেজ, তাহলে নিশ্চয়ই ভুল হবে না। বুঝতে পারছেন? জি ভাই। এবার একটু দেখেন, আর্মেচার রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ দেওয়া আছে, ওই মুহূর্তে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেওয়া আছে, তাহলে কি আর্মেচার রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারবো না? জি ভাই। কত হবে? স্বাভাবিক কথা, আর সমান ভি বাই আই। এ কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে? 10.2 পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে। এর ভেতরে কি পরিমাণ কারেন্ট চলতেছে? 170 অ্যাম্পিয়ার কারেন্ট চলতেছে। আর সমান ভি বাই আই। তাইলেই দেখেন আমাদের এর রেজিস্ট্যান্সটা বেরোয় গেল। জি ভাই। তাহলে 0.06, তার মানে সব একই মান দিয়ে ম্যাথ করাই দিছে আর কি। যাক ভালো। ওকে, আর কি কি লাগবে? ফিল্ডের রেজিস্ট্যান্স লাগবে। তো এই যে দেখেন বলতেছে ফিল্ডের ভোল্টেজ 250, এই যে ফিল্ড ভোল্টেজ অফ 250 ভোল্ট প্রডিউসেস এ ফিল্ড কারেন্ট অফ এত, ফিল্ডের ভোল্টেজ দেওয়া, ফিল্ডের কারেন্ট দেওয়া, ফিল্ডের দিকে একটু তাকান তো। এই যে ফিল্ডের দুই মাথার ভোল্টেজ হচ্ছে 250, এর ভিতরে কারেন্ট যাচ্ছে 50, তাহলে কি এই রেজিস্ট্যান্সটা বের করে ফেলা যাবে না? জি ভাই। একই কথা, ওই যে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। আমরা থেরেজাতে এটাকে কিন্তু আর এইচ এস দ্বারা প্রকাশ করতাম, চ্যাপম্যানে ওইটাকে আর এফ দ্বারা প্রকাশ করতেছে, ওইখানে শান্ট লেখা থাকতো আর এখানে ফিল্ড। আপনার যেটা ইচ্ছা, যদি নাম মেনশন না, এখানে দেখেন কোনো নাম মেনশন করে দেয় নাই যে আর এফ আর এ, সো আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি মেনশন করা থাকে, যেমন এই যে এখানে মেনশন করা আছে, তখন অবশ্যই ওইটাই নিতে হবে। আর না থাকলে টোটালি আপনার ইচ্ছা, আপনার যেটা খুশি সেটা নেন, সমস্যা নাই। তাহলে এটা সমান কত? ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। ভোল্টেজ দেখতেছি কত, 250 ভোল্ট, কারেন্ট 5 অ্যাম্পিয়ার, 5 5 25, তার মানে 50 ওহম, ওই আগের ম্যাথে যা ছিল তাই। ওকে, এবার সেকেন্ড ইয়েতে আসি। দ্য ব্রাশ ভোল্টেজ ড্রপ ইজ অ্যাজিউম টু বি 2 ভোল্টেজ। আচ্ছা, এইগুলা কেন বের করতেছে এটা আগে প্রশ্নে আসি, নাইলে আবার বুঝতে অসুবিধা হবে। দেখেন বলতেছে হাউ মাচ পাওয়ার ইজ আউটপুট ফ্রম দিস মোটর অ্যাট এ রেটেড কন্ডিশন, হোয়াট ইজ দ্য মোটরস এফিসিয়েন্সি। মোটরের এফিসিয়েন্সি বের করা লাগবে, তার মানে নিশ্চয় লস লাগবে। লস না জানলে তো আর আমরা মোটরের এফিসিয়েন্সি বের করতে পারবো না। তো যখনই জি বলতেছি ভাই। লস লাগবে, তাহলে এদের মান তো অবশ্যই জানা লাগবে না, রেজিস্ট্যান্স কত।
তবে না আমি আই স্কোয়ার আর দিয়ে এর লস বের করতে পারবো, এর লস বের করতে পারবো, ভি আই দিয়ে এর লস বের করতে পারবো। এই জন্য এই জিনিসগুলো আমরা বের করে নিচ্ছি। আরো একটা কথা, সেটা কি, বারবার আমি বলছিলাম যখন ক্লাস করাইছিলাম যে প্রশ্নে যেই পাওয়ারটা থাকবে, অলওয়েজ এই পাওয়ারটাই যে আউটপুট পাওয়ার এটা জরুরি না। ওইটা আউটপুট পাওয়ার হতেও পারে, আবার নাও পারে। যখন আমার সার্কিট দেওয়া থাকবে, সার্কিটের প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া থাকবে, তখন আমাকে ওইটা দিয়েই কাজ করতে হবে, ওই পাওয়ারটাকেই অ্যাকচুয়ালি কাজে লাগাতে হবে। যদি সেটা জানতে না পারি, তখনই কেবলমাত্র এইটাকে আমরা আউটপুট পাওয়ার হিসেবে কাজে লাগাবো। আদারওয়াইজ এই জিনিসটাকে আমরা ভুলে যাব। এখানে দেখেন সার্কিটের প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে। যেহেতু প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে, ফলে আমরা ওই দিকে আর তাকাবো না। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। মিলতেও পারে, নাও পারে। সার্কিট দেওয়া আছে মানে আমাকে সার্কিট দিয়েই আগাতে হবে। কোশ্চেনে দেওয়া ভ্যালুটাকে কাজে লাগানো যাবে না। শেষকালে যদি দেখি যে এর সাথে মিলতেছে, মিলতে পারে, এটা আলাদা কেস। বাট সবসময় মিলবে এরকম জরুরি না। ওকে, এবার আমরা আসি যে আউটপুট পাওয়ার কিভাবে বের করব। দেখেন আমরা আমাদের মতো করে সার্কিটটা আঁকাইনি, তাহলে সুবিধা হবে। আমি থেরেজার মতো করে আঁকাচ্ছি। এটা কি মোটর না? ডিসি মোটর। মোটর যদি হয়, তাহলে আমাদের জিনিসটা যাবে এরকম। এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট। এটা কত ওহম? এটা হচ্ছে 50 ওহম। এটা কত ওহম? 0.06 ওহম। এই হচ্ছে। আচ্ছা, এখানে বলেন তো, সার্কিট থেকে যে পাওয়ারটা পাবো, এই পাওয়ারটার নাম কি? এই যে এই পাওয়ারটা, ইনপুট পাওয়ার না? এইটা হচ্ছে আমাদের সেই ইনপুট পাওয়ার। কারণ এই যে এটাই তো আমাদের সেই এসি, সরি, সোর্স। তাহলে ইনপুট সমান স্বাভাবিক কথা ভোল্টেজ গুণ কারেন্ট। কারেন্ট কত ফ্লো করতেছে? এই যে রেটেড, আমাদের কিন্তু রেটেড এর কথাই বলতেছে। তাহলে রেটেডে কি পরিমাণ ফ্লো করতেছে? 170 অ্যাম্পিয়ার। আর ফিল্ড হচ্ছে 5। তাহলে এর ভেতর হচ্ছে 170 অ্যাম্পিয়ার, আর ফিল্ড হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে কি লোড কারেন্ট আমরা বের করে ফেলতে পারবো না? কত হয়? 175 ইন্টু 250। 43,750 ওয়াট। ইনপুট, বাট প্রশ্নে চাইছে কি? আউটপুট ফ্রম দিস মোটর, মানে আউটপুট পাওয়ার। তাহলে এবার সব লস বিয়োগ করা লাগবে। ইনপুট থেকে লস গুলা বাদ দিতে থাকলে, বাদ দিতে থাকলে ফাইনালি গিয়ে আমরা আউটপুট পাই। এবার লস কি কি? এইখানে একটা লস হচ্ছে, এইখানে একটা লস হচ্ছে, এইখানে একটা লস হচ্ছে। তাহলে একে একে আমরা লস গুলা লেখা শুরু করি। প্রথম কথা হচ্ছে আর্মেচার লস, অবশ্যই কপার লস। লিখলেও চলতেছে, না লিখলেও চলতেছে। কি পরিমাণ কারেন্ট যাচ্ছে দেখেন, 170 অ্যাম্পিয়ার। আই স্কোয়ার আর, শান্ট লস অথবা ফিল্ড লস, একই কথা। কত? আমরা এটাকে যেহেতু দুই মাথার ভোল্টেজ জানি, ওইটা দিয়ে গুণ করাটাই বেটার। ভি আই কত? দুই মাথার ভোল্টেজ হচ্ছে 250, কারেন্ট হচ্ছে 5। তাহলে শান্টের লস হচ্ছে 250 গুণ 5। আবার আপনার যদি ইচ্ছা হতো যে 5 স্কোয়ার ইন্টু 50 করবেন, তাও করতে পারেন, একই অ্যান্সার আসবে। ব্রাশ লস, ব্রাশ কোথায় থাকে? এখানে থাকে। তো ব্রাশের ভিতরেও তো 170 অ্যাম্পিয়ার যাচ্ছে, ড্রপ করতেছে 2 ভোল্টেজ। তাহলে ওর লস কত হবে?
তাহলে এবার বের করেন। 170 ইন্টু 0.06, 1734। 5 25, 125 ওয়াট। 17 দুগুণে 34। আর কি কি লস আছে? আর তো কোনো লস নেই ভাই। কেন? মেকানিক্যাল লস, যেটাকে আমরা ও কনস্ট্যান্ট হিসেবে হ্যাঁ, ধরলাম, সেটা আছে না? মেকানিক্যাল লস, হ্যাঁ। মানে এক কথায় কোর লস, মেকানিক্যাল লস, এই টাইপের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলাকে একসাথে কি লস বলে মনে আছে? স্ট্রে হ্যাঁ, স্ট্রে বলতে পারি আমরা, বাট স্ট্রে আসলে আলাদা থাকে, সেটা আলাদা কেস। এই সবগুলাকে একসাথে আমরা কনস্ট্যান্ট বা ফিক্সড লস বলতে পারি। লস। যদিও জি ভাই। ফিক্সড লসের ভিতরে কিন্তু শান্ট লসও থাকে। থাকে, এই যে হ্যাঁ। শান্টও কিন্তু একটা ফিক্সড লস, কিন্তু আমরা শান্টকে আলাদা যোগ করতেছি। এখন দুই জায়গায় যদি যোগ করে দিই তাহলে তো আবার ডাবল হয়ে গেল। যেহেতু আমরা শান্টকে আলাদা করতেছি, ফলে ওই লসের ভেতরে আমরা শান্টকে রাখবো না। কথা কি বুঝতে পারছে? আমরা জি ভাই, জি। ওই লসের ভিতরে শানকে রাখবো না, যেহেতু শানকে আলাদা করতেছি, ফলে ওই লসে শানকে রাখবো। আচ্ছা, ওই লস গুলা ফিক্সড বলি বা যাই বলি, ওই লস গুলো নিশ্চয় ফুল লোডেও যা ঘটে নো লোডেও তাই ঘটে। জি ভাই, সেম। কিন্তু ফুল লোডের ভিতরে আমরা ওই লস খুঁজে পাবো না, কারণ এর ভিতরে হাবি জাবি অনেক কিছু আছে। ও বিয়োগ করা লাগবে, এই করা লাগবে, আমরা জানি না যে কি অবস্থা। কিন্তু নো লোডে ইজিলি খুঁজে পাওয়া যাবে। কেন? কারণ নো লোডে এই লস গুলো থাকে না। নো লোডে ব্রাশের লস নাই, এর লস নাই, মানে এক কথায় নো লোড অবস্থায় ইনপুটে যা দেব সেটাই ফিক্সড লস। এখন একটা কথা বলতে পারেন জি ভাই। যে ভাই, নো লোড অবস্থায় কারেন্ট তো জিরো না, যেহেতু একটা মোটর ঘুরতেছে, অল্প হলেও কারেন্ট নিচ্ছে নো লোডে, সে 4-5 অ্যাম্পিয়ার যাই হোক না কেন। তার মানে কারেন্ট জিরো না। জিরো যদি না হয়, আর্মেচার কিছু লস করতেছে, ব্রাশেও কিছু লস হচ্ছে, তাহলে ইনপুট থেকে ওই লসটা বাদ দিতে হবে। কিন্তু দেখা যায় ওই লসটা আসলে এত কম যে এটা কিন্তু এর আগেও আমি আলোচনা করছিলাম, যে ওই লসটা এত কম যে বিভিন্ন রাইটার কি করে, ওইটাকে ইগনোর করে। তার মানে ইনপুট যে লসটা হয় সেটাকেই ফিক্সড লস হিসাবে কাউন্ট করে। কথা বুঝতে পারছেন? জি ভাই, মানে লস নো লোড যে, কন্ডিশন এটাই থাকে। হ্যাঁ, লস যে নাই তা না, মানে কপার লস যে ওই সময় হয় না তা না, কিন্তু যেহেতু আমরা দেখতেছি যে ওইখানে আমাদের লসটা অনেক কম, মানে এই করা যায়। ধরেন কথার কথা আমি ইনপুট দিচ্ছি 1200 ওয়াট, কথার কথা। আর এই এই নো লোড যে কপার লস আছে ওইটা হচ্ছে 1 বা 2 ওয়াট, অথবা ধরলাম 10 ওয়াট। তাহলে আমাদের কত? 1190 ওয়াট কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফিক্সড লস। বাট এই যে দেখা যায় যে ওয়াটের হিসাবে এই 10 20 30 এগুলো আসলে খুবই কম, এফিসিয়েন্সিতে খুব বেশি একটা ইফেক্ট ফেলে না, দশমিকের পরে সামথিং ইফেক্ট ফেলে। এই কারণে রাইটারগণ কি করে, এইটাকে ইগনোর করে। আমরাও ইগনোর করতে পারি, কোনো সমস্যা নাই। তার মানে আমরা নো লোডে যে লসটা পাচ্ছি ওই লসটাকে ফিক্সড লস হিসাবে কাউন্ট করব। এখন খেয়াল করেন, নো লোডে যে লসটা দেব মানে ইনপুটটা দেব, নো লোডে যে ইনপুটটা দেব, সে এই ব্রাঞ্চও পাবে, এই ব্রাঞ্চও পাবে। আমরা যে বলতেছি যে ফ্রিকশন লস, মেকানিক্যাল লস বা হাবিজাবি কোর লস, এগুলা কোথায় থাকে বলেন তো? আর্মেচারে। আর্মেচারে থাকে, এইখানে থাকে না। তার মানে আমি যে মেকানিক্যাল লস, ফ্রিকশন লস, মানে মেকানিক্যাল তো ফ্রিকশন লস একই কথা, কোর লস হাবিজাবি যা আছে নিশ্চয় এই ব্রাঞ্চে পাবো। তাহলে আমি যদি বলি নো লোড অবস্থায় অ্যাপ্রক্সিমেটলি এই ব্রাঞ্চের পাওয়ারটাই হচ্ছে সেই লস, তাহলে ভুল হবে না? অ্যাপ্রক্সিমেটলি, আমি আবার বলতেছি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে নো লোড টোটাল পাওয়ারকে আমরা ওই লস বলবো না, আমরা বলবো এই ব্রাঞ্চের পাওয়ারকে ওই লস। এই ব্রাঞ্চ, আর্মেচার ব্রাঞ্চ। এবার প্রশ্নটা পড়ি। প্রশ্নে দেখেন ক্লিয়ারলি বলা আছে, অ্যাট নো লোড উইথ দ্য টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু 240 ভোল্টেজ। যখন নো লোড হচ্ছে
তখন টার্মিনাল ভোল্টেজ কত? 240। ভালো করে খেয়াল করেন, ফুল লোডে কিন্তু টার্মিনাল 250, বাট নো লোডে কিন্তু 240। এই কারণে আমি বারবার বলতেছি শান্ট লসটাকে অবশ্যই আলাদা করতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। এখন আপনি যদি নো লোডে শান্ট লস ঢুকাই দেন তাহলে 240-এর হিসাব হবে, বাট অ্যাকচুয়ালি শান্ট লস কতর জন্য হিসাব করতে হবে? 250-র জন্য। 250। কারণ আমাদের ম্যাথ তো 250, রেটেড যেটা সেটা তো 250। এখন নো লোডে যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারে, সেটা আলাদা কেস। ওকে, তাহলে নো লোডে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 240। দ্য আর্মেচার কারেন্ট ইজ ইকুয়াল টু, এই যে দেখেন, প্রশ্ন কিন্তু এখানে আমি যেটা বলছিলাম যে জিরো না, কিন্তু নো লোডে কারেন্ট কিন্তু জিরো না, ফলে কপার লস কিন্তু একটা আছে, বাট খুবই কম। এই জন্য অনেকে এই জিনিসটাকে ইগনোর করে। ফিল্ড কারেন্ট বলে দিছে 4.8। তাহলে আর্মেচারে কি পরিমাণ ইনপুট যাচ্ছে এটা ইজিলি বের করা যাবে না? অ্যাট নো লোড আর্মেচার ইনপুট সমান, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতেছি। আপনি এক্সাক্ট করতে চাইলে করতে পারেন, আমি দেখাই দিচ্ছি, লাস্টে যাই দেখাই দিচ্ছি যে অ্যান্সারে কতটুকু ডিফারেন্স আসে। অ্যাপ্রক্সিমেটলি আর্মেচার ইনপুট কত? 240 ইন্টু 13.2। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি আর্মেচার ইনপুট এত না, আর্মেচার ইনপুট তো এক্স্যাক্টলি, অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে লসটা। তাহলে 3168। অ্যাপ্রক্সিমেটলি কি পাওয়ার? কোর লস প্লাস ওই যে মেকানিক্যাল বা ফ্রিকশন যে লসটা আছে, এইটা মিলিত, তাহলে 3168 ওয়াট। এক্সাক্ট যদি বলতাম তাহলে এটা কত হতো? 3168 থেকে এই আর্মেচার লস আর ব্রাশ লসটা বাদ দিতে হতো। 3131 ওয়াট। তাহলে আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি এটা 3168 ওয়াট, এক্স্যাক্টলি যদি বলি তাহলে 3131 ওয়াট, এইটুকু পার্থক্য। এই 3131টা আমাদের একটু মনে রাখেন, আমি লাস্টে গিয়ে এটা দেখাচ্ছি। ওকে, তাহলে দেখেন আমাদের সব লস কিন্তু। আরেকটা এক্সট্রা জিনিস আছে যেটা আমরা থেরেজাতে দেখি নাই, চ্যাপম্যানে দেখা লাগবে। ওইটাও আপনার ইচ্ছা, আপনি ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন। সেটা হচ্ছে স্ট্রে লস। এই যে স্ট্রে লস, এইটা কিন্তু থেরেজাতে না বলে দিলে আমরা ইউজ করি নাই। ক্লাসগুলো যদি মনে থাকে, এরকম কোনো জিনিস কিন্তু আলাদা আমরা ইউজ করি নাই। কিন্তু চ্যাপম্যানে কি করে? অ্যাপ্রক্সিমেটলি, এখানে কিন্তু কিছু বলা নাই, ওই বিষয়ে কিছু বলা নাই, বাট অ্যাপ্রক্সিমেটলি কি করে? ইনপুটের 1% ধরে নেয় যে স্ট্রে লস আছে, এটা ধরে নিচ্ছে, প্রশ্নে বলা নাই যে 1% অফ ইন। তাহলে এটা আমি এরকম স্টার দিয়ে রাখলাম এই জন্য, এটা আপনি নিলেও নিতে পারেন, না নিলেও না নিতে পারেন। আমার যতটুকু মনে আছে, লাস্ট ইয়ারে সাব অ্যাসিস্ট্যান্টের একটা এক্সাম আসছিল, কোন কোম্পানি আমার ঠিক মনে নাই, তবে আমি দেখছিলাম, মানে পরবর্তীতে কোশ্চেনটা দেখছিলাম, সেটা হচ্ছে ওইখানে এই কথাটা প্রশ্নের ভিতরেই বলা ছিল। প্রশ্নেই বলে দিছিল যে ইউজ 1%, মানে স্টে লস অ্যাজ 1% অফ ইউনিট, অথবা ওইখানে মানে বাংলা টাংলায় থাকতে পারে, আমার এক্স্যাক্টলি খেয়াল না, তবে এই জিনিসটা মেনশন করা ছিল। এখানে কিন্তু সেটা মেনশন করা নাই, তারপরেও বইতে নিছে।
এর কারণ চ্যাপম্যানের যে থিওরি, ওইখানে আসলে দেখানো আছে যে নর্মালি মোটরের ক্ষেত্রে বা জেনারেটরের ক্ষেত্রে এই স্টেলসটা অ্যারাউন্ড 1%-এর আশপাশে হয়, খুবই অল্প পরিমাণ। থেরেজাতে এটা ইউজ করা নাই। আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে যেহেতু আছে আমি দেখাই দিচ্ছি, এবং এটা ছাড়াও দেখবো আমরা যে অ্যান্সারে কতটুকু ডিফারেন্স আসে, যেহেতু এই যে আমরা দুইটাই বলতেছি যে পাশাপাশি রেখে লাস্টের দিকে গিয়ে দেখবো। তাহলে আমাদের ইনপুট আসছে কত? 43,750। এর 1%, 43,750 ইন্টু 1/100, 437.5। এইবার আমরা তাহলে আউটপুট বের করি। ইনপুট থেকে সব লস গুলা বাদ দিলে থাকবে হচ্ছে আউটপুট। এই মানগুলো একটু বড় বড় মনে হচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের ইনপুট অনেক বেশি। নর্মালি আসলে এত বেশি ইনপুট হওয়ার কথা না। 43,000 মানে বিশাল ব্যাপার। 43,750 ওয়াট মানে অনেক বেশি। এই মানগুলো আসলে র্যান্ডমলি নিছে বলে এরকম দেখাচ্ছে। বাট যদি একটা স্ট্যান্ডার্ড টাইপ দেখতাম, এটা মোটরের ক্ষেত্রে যেরকম আসে, তখন দেখা যেত এই পাওয়ারটা কিন্তু এত বেশি হবে না। স্বাভাবিক কথা, মান যত কমতে থাকবে তার 1% তত কমতে থাকবে। একটা ডিসি মোটর কত হর্স পাওয়ারের হয়, সেই হিসাবে যদি ক্যালকুলেশন করেন দেখবেন যে এটা আরো কমে গেছে। যেমন ধরেন 5 হর্স পাওয়ারের একটা মোটরের কথা আমরা কল্পনা করি, 5 × 746, এটা কিন্তু একটা মোটামুটি আমাদের মোটরের একটা পাওয়ার। তাহলে এর 1% হিসাব করেন। খুব বেশি কিন্তু না, 37 ওয়াট কিন্তু খুব বেশি না। যাই হোক, আমাদের যা আসছে সেটা নিয়ে ক্যালকুলেশন করলে চলতেছে। তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে ইনপুট থেকে সমস্ত লস বিয়োগ করলে যা থাকে তাই। 43,750 মাইনাস 1,734 মাইনাস 1,250 মাইনাস 340 মাইনাস 3,168 মাইনাস 437.5। তাহলে আসতেছে কত দেখেন, 36,820.5। আর যদি ওইটাতে নিতাম, কত আসতো? কোন কোন জায়গায় চেঞ্জ, এটা আমরা প্রথম কথা নিতাম না। অ্যাকর্ডিং টু থেরেজা এটা নিতাম না। স্টেলস না বললে তো আমরা কিছু নেই না। আর 3168টা কত আসছিল? মেবি 3131। 130। 31 না? জি ভাই। 3131। তাহলে এটা আসতেছে 37,295। আচ্ছা, পুরোপুরি 95। এইবার দেখেন আমরা, এটা এটা কিন্তু এ নাম্বারের অ্যান্সার। বি নাম্বার হচ্ছে এফিসিয়েন্সি লাগবে, আউটপুট বা ইনপুট। আউটপুট তো এটা, আর ইনপুট হচ্ছে 43,750। আচ্ছা, এটা যেহেতু উঠে আছে, এটা আগে করে বের করে রাখে। 85.2457।
আবার এটা করি। এটা হচ্ছে 84.16%। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পার্থক্য, বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু চ্যাপম্যান। আর এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু পুরোপুরি থেরেজা বলা যাবে না, তার কারণ থেরেজাতেও কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করে। ওই যে যেই কপার লসটা বিয়োগ আমি করলাম, সেটা করে না। আরো কয়েকটা এই ম্যাথে ইনফরমেশনে একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে মানে কেন এখানে অন্তত ডিফারেন্স আসছে। থেরেজাতে আমরা দেখছিলাম অ্যাপ্রক্সিমেট আর এক্সাক্টের ভিতরে খুব বেশি ডিফারেন্স নাই। একটা হয়তো 85.সামথিং, আর একটা হয়তো 85.সামথিং, মানে দশমিকের পরে চেঞ্জ। এখানে কিন্তু দশমিকের আগে একটু চেঞ্জ হয়েছে। এটার কারণ হচ্ছে দেখেন, নর্মালি আমরা দেখি নো লোডে আর্মেচার কারেন্ট কি খুবই কম হয় না? খুব মানে কিন্তু খুবই। যেমন থেরেজাতে আমরা দেখছিলাম যে এই কারেন্টটা অলমোস্ট 1 2 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি, এর বেশি কিন্তু না। বাট এইখানে দেখা গেছে যে এই কারেন্টটা হচ্ছে 13.2 অ্যাম্পিয়ার, অনেক বেশি কারেন্ট কিন্তু। তো এই ভ্যালুগুলো আসলে র্যান্ডমলি নেওয়া বলে ডিফারেন্স একটু বেশি মনে হচ্ছে। বাট নো লোডের কারেন্ট স্বাভাবিকভাবে বা সাধারণত কিন্তু এত বেশি থাকে না। আপনারা থেরেজা বইতে দেখেন, ওইখানে যতগুলো এরকম টাইপের ম্যাথ আছে, নো লোড কন্ডিশন দিয়ে যেসব ম্যাথ, ওইখানে নো লোডের কারেন্ট দেখবেন যে খুবই কম। ফলে ওইখানকার কপার লস গুলো আমার যতটুকু মনে আছে, একটা ম্যাথ করছিলাম, কপার লস আসছিল 0.9375 অথবা এরকম টাইপের কিছু একটা, 1 অ্যাম্পিয়ার অথবা এর আশপাশের কারেন্ট ছিল। সেই তুলনায় কিন্তু এটা অনেক বেশি। তাহলে পার্থক্যগুলো বুঝতে পারছেন? জি ভাই। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন, তাইলে দেখবেন যে আপনি থেরেজা চ্যাপম্যান দুইটাতে করতে কিন্তু আর কোনো ঝামেলা হবে না। স্ট্রেলসের বিষয়টা এটাও আপনার উপরে, ইউজ করতে পারেন নাও করতে পারেন। থেরেজাতে ইউজ করা নাই, না বলা পর্যন্ত। আর ওইখানে নর্মালি পার্সেন্ট আকারেও বলে নাই, ডিরেক্ট লিখে দিছে যে এত ওয়াট। আর এইখানে বলে নাই, অথচ 1% ইউজ করছে ওই থিওরির কারণে। কারণ এক একজন রাইটার এক একটা কনসেপ্ট নিয়ে আর মূলত আসলে ম্যাথ গুলো সাজাইছে। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। যে কোনো একটা ফলো করেন, সমস্যা নেই। নেক্সট এটা হচ্ছে আমাদের ওই যে আগের যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা করলাম গ্রাফ থেকে। আর এই সেম ম্যাথটা আসছে হচ্ছে ছক থেকে। তবে এই ছকের ক্ষেত্রে কিছু চেঞ্জ আছে, যে চেঞ্জ গুলোর জন্যই মূলত এই ম্যাথটা দেওয়া। এখানে একটু আমাদের এক্সট্রা কিছু ক্যালকুলেশন করা লাগবে। দেখেন প্রশ্নটা কি বলতেছে, পড়ি তাহলে বুঝতে পারবেন। প্রশ্নে বলতেছে 20 হর্স পাওয়ার, 240 ভোল্ট, 76 অ্যাম্পিয়ার, 900 আরপিএম। এগুলো কিন্তু সব রেটেড ভ্যালু, হ্যাঁ? যে ফিল্ড 33 টার্ন পার পোল, ওই যে যে টার্নের কথা বলছিলাম, এটা হচ্ছে 33। ইটস আর্মেচার রেজিস্ট্যান্স ইজ এত, ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 0.06, ম্যাগনেটাইজিং কার্ভ এক্সপ্রেসড ইন টার্মস অফ ম্যাগনেটোমোটিভ ফোর্স ভার্সেস ইয়ে। তার মানে এখানে আমরা দেখছিলাম ইফেক্টিভ ফিল্ড কারেন্ট বের করে তার করেসপন্ডিং ইয়ে বের করা। অর্থাৎ আমরা দেখেন ইফেক্টিভ ফিল্ড কারেন্ট পেলাম, ওর করেসপন্ডিং ইয়ে কত সেটা আমরা বসাই দিলাম। আর এইখানে ইএ না, সরি, ফিল্ড কারেন্ট না, বরং অ্যাম্পিয়ার টার্ন থেকে ইএ বের করব। এখানে অ্যাম্পিয়ার টার্নকে কারেন্টে কনভার্ট করে সেখান থেকে ইফেক্টিভ কারেন্ট বের করে দেন আমরা ইএ পেলাম। আর এই ম্যাথে ডিরেক্ট অ্যাম্পিয়ার টার্ন থেকে আমরা ইএ পাবো। অ্যাম্পিয়ার টার্ন যদি হয় 500, তাহলে ইএ হবে 95। 1000 হলে 150, 2000 হলে 212, 3000 হলে 243, এরকম আমরা বের করব। ঝামেলা হবে তখন যখন মানটা এদের ভেতরের কোনো একটা কিছু হবে। ওকে। আর্মেচার রিয়াকশন ইজ নেগলিজিবল, তার মানে ইফেক্টিভ ফিল্ড কারেন্ট বের করার এখানে আর কোনো প্রয়োজন নাই। তবে অ্যাম্পিয়ার টার্ন বের করা লাগবে, কারণ অ্যাম্পিয়ার টার্ন থেকে আমরা ইএ পাবো।
দুইটা জিনিস: এক, শক থেকে ইয়ে পাবো; দুই, সার্কিট থেকে ইয়ে পাবো। তাইলে কিন্তু স্পিড বের হয়ে গেল। এইখানে যে ঝামেলাটা তৈরি হবে সেটা হচ্ছে, এটা একটা সিরিজ মোটর, আগেরটা ছিল শান্ট মোটর। শান্ট মোটরে ফাই কনস্ট্যান্ট থাকে, সিরিজ মোটরে শান্ট কনস্ট্যান্ট মানে ফিল্ড কনস্ট্যান্ট থাকে না। তার মানে ফিল্ডেরও একটা ইফেক্ট এখানে কিন্তু আছে। তবে এই ক্ষেত্রে চ্যাপম্যানের ইয়েতে কি করে, যে আমরা যখন এই ম্যাথগুলো করব, তখন সার্কিট যেই ফিল্ড কারেন্ট দিয়ে করব, ছক সেম ফিল্ড কারেন্ট দিয়ে করব। শক একটা কন্ডিশন, সার্কিট আর একটা কন্ডিশন। তাহলে দুই কন্ডিশনে কারেন্ট আলাদা মানে ফিল্ড আলাদা। কিন্তু আমরা যদি দুইটাতেই সেম কারেন্ট ইউজ করি, তাহলে নিশ্চয়ই ফ্লাক্সটা কনস্ট্যান্ট থেকে গেল। তাহলে ফ্লাক্সের ইফেক্টটা কি, নর্মালাইজ হয়ে গেল, ওয়ান হয়ে গেল। এখন বলতে পারি ফ্লাক্সের সাথে আর্মেচারের কি সম্পর্ক? সিরিজ মোটর, তার মানে আর্মেচারও যা, ফিল্ড কারেন্টও তাই। এখন বলেন এই কথাটা বুঝতে পারছেন কিনা সবাই? দুইটা কন্ডিশন, একটা পাবো জি ভাই, বুঝতে ছক, পারছি। ছক থেকে, একটা পাবো সার্কিট থেকে। ছকে যেই কারেন্ট ইউজ করব, সার্কিটেও সেম কারেন্ট ইউজ করব। অথবা বলা যায় সার্কিটে যেই কারেন্ট ইউজ করা লাগবে, ছকেও আমরা সেম কারেন্ট ইউজ করব। তাইলে সুবিধা হবে যে দুইজনের জন্যই ফিল্ড কারেন্ট সেম হয়ে গেল, ফলে ফ্লাক্স সেম থেকে গেল। তাহলে φ2/φ1 সমান 1 হয়ে গেল, আমাদের হিসাবটা কিন্তু সহজ হয়ে গেল। তার মানে এই ক্ষেত্রেও আমাদের যে স্পিড, সেটা ডিরেক্টলি ডিপেন্ড করবে কার উপরে? ইবির উপরে। ইবির সাথে আমাদের যেই ফিল্ড আছে সেটা কিন্তু সমানুপাতিক, সেই হিসাবে ক্যালকুলেশন করলেই ওকে। তাহলে এখানে আমাদের প্রশ্ন কিন্তু অনেকগুলো প্রশ্ন। এই যে বলছে কম্পিউট দ্য মোটর টর্ক, স্পিড অ্যান্ড আউটপুট পাওয়ার। এই তিনটা জিনিস বের করা লাগবে অ্যাট 33, 67, 100, 133% অফ ফুল লোড আর্মেচার কারেন্ট, নেগলেক্ট রোটেশনাল লসেস। রোটেশনাল লস যদি নেগলেক্ট করতে বলে তো এটা তো আমাদের জন্য খুবই ভালো। সার্কিট থেকে যা পাবো ওইটাই আউটপুট পাওয়ার। আচ্ছা, এবার দেখেন শুরু করি। তাহলে প্রথমে দেখেন আমাদের কত, 33% কারেন্ট। ফুল লোড 76, তাহলে 76-এর 33% কত হয়? 25.08 অ্যাম্পিয়ার। তাহলে আমি বলতেছি ছকেও এটা ইউজ করব, সার্কিটেও এটা ইউজ করব। ছকে দেখেন অ্যাম্পিয়ার টার্ন, তো স্বাভাবিক কথা অ্যাম্পিয়ার টার্ন কিভাবে পাওয়া যায়? অ্যাম্পিয়ারকে টার্নের সাথে গুণ করে দিলে অ্যাম্পিয়ার টার্ন পাওয়া যায়। তাহলে করেন, এটা হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন কত, এই দেখেন 33 টার্ন। তাহলে অ্যাম্পিয়ার টার্ন কত? কত হয় বলেন দেখি। 33 গুণ 25.08, 827.64। তাহলে এই কোরেসপন্ডিং ই এ কত সেটা লিখতে হবে, এটা তো কাজ। এবার একটু বলেন তো, ছকে কি এই পরিমাণ কারেন্ট আছে? না ভাই। ছকে কিন্তু এই পরিমাণ কারেন্ট নাই। আচ্ছা ওয়েট, আমাদের একটা জিনিস দেখি। আমাদের মোটর স্টক স্টুডেন্ট টপ পাওয়ার 33, 67, 100, 133% অফ সুন্দর জার্মিনেশন পারে।
এই পরিমাণ নাই। এই ক্ষেত্রে যারা, আচ্ছা, আহ, যেটা পাঁচটা করে আসছেন ওটা মনে রাখার দরকার নেই, আমি কনসেপ্ট বলি। এই জিনিসটা কোন দুই অ্যাম্পিয়ার টার্নের মাঝখানে আছে? মাঝখানে বলতে এমন না যে একদম মিডিলেই থাকতে হবে, বাট মিডিলের কোনো একটা জায়গায় আছে, এরকম থাকলেই চলবে। নিশ্চয় এই রেঞ্জটা 500 আর 1000-এর ভেতরে আছে, জি ভাই। তাই না? আচ্ছা, তাহলে এটা বের করবো কিভাবে? দেখেন, যখন অ্যাম্পিয়ার টার্ন 500 হয় তখন ই এ হচ্ছে 95। অ্যাম্পিয়ার টার্ন যদি 500 পরিমাণ চেঞ্জ হয় তাহলে ই এ কি পরিমাণ চেঞ্জ হচ্ছে? একটু লিখি আপনাদের জন্য, একটু লিখে লিখে করি। অ্যাম্পিয়ার টার্ন যদি চেঞ্জ হয়, ই এ চেঞ্জ হবে কতটুকু? নিশ্চয় 150 - 95 যা থাকে, 55। 55 ভোল্টেজ চেঞ্জ হবে। এটা যদি 1 অ্যাম্পিয়ার টার্ন চেঞ্জ হয় তাহলে ই এর চেঞ্জ হবে কতটুকু? 55/500। কতটুকু চেঞ্জ লাগবে? 500-র জন্য তো আমরা জানি, তাহলে চেঞ্জ লাগবে কতটুকু বলেন তো? 500 থেকে, 827 দিন। এটা কিন্তু না, চেঞ্জ আমার দরকার, চেঞ্জ। ও আচ্ছা। 500 ছিল আর এত হয়েছে, তাহলে চেঞ্জ হয়েছে কতটুকু? 327। এই পরিমাণ যদি চেঞ্জ হয় তাহলে ই এ চেঞ্জ হবে কতটুকু? স্বাভাবিক কথা, এর সাথে এটা গুণ করে দেব। ঐকিক নিয়ম, একদম জি ভাই। ডিরেক্ট ঐকিক নিয়ম। পরীক্ষার হলে ডিরেক্ট করলেও চলবে, আমি কিন্তু প্রথমবার একটু আপনাদের ভেঙে ভেঙে করাচ্ছি এই পার্থক্য। তাহলে 55 ÷ 500 ইন্টু ইন্টু এই যে যেটা থাকে সেটা, 327। 827.64 -500, 36.0404 ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। একটু ভালো করে বুঝেন। তার মানে অ্যাম্পিয়ার টার্ন যদি এইটুকু পরিমাণ চেঞ্জ, মানে এক কথায় যে মাঝখানে যতটুকু হয় এইটুকু পরিমাণ চেঞ্জ হয়, তাহলে ভোল্টেজ চেঞ্জ হবে এতটুকু। তাহলে এই পরিমাণ অ্যাম্পিয়ার টানে ই এ কত হবে? এটুকু চেঞ্জ হয়েছে। এখন বলেন, অ্যাম্পিয়ার টার্ন বাড়লে ভোল্টেজ বাড়তেছে না কমতেছে? বুঝেননি? ভোল্টেজ বাড়তেছে। ভোল্টেজ বাড়তেছে। তার মানে এই যে চেঞ্জ বলতেছি, এই চেঞ্জটা কি বাড়বে নাকি কমবে? বাড়বে। অবশ্যই বাড়বে। কিরকম? 500 যখন ছিল তখন ভোল্টেজ ছিল 95। এই 500 চেঞ্জ হয়ে এত হয়েছে, ফলে এতটুকু বৃদ্ধি পাইছে। তার মানে ভোল্টেজ অ্যাকচুয়ালি এই 95 থেকে এতটুকু বৃদ্ধি পাবে। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই চেঞ্জ আমি এই দুজনের ভিতরে না করে তো এখানেও করতে পারতাম, এখানেও করতে পারতাম, এখানেও করতে পারতাম। করলাম না কেন? তার কারণ আমাকে এমন দুইটা রেঞ্জ নিতে হবে যেই দুইটা রেঞ্জের ভেতরে এ থাকে।
2000 আর 2500 ভেতরে কি 827 থাকে? থাকে না। 1000 আর 1500 ভিতরে থাকে না। আচ্ছা, কেন আমরা এরকমই করলাম? ডিরেক্ট রৈখিক নিয়ম কেন করলাম না? কেমন? কেউ বলতে পারেন যে ভাই এত ঝামেলার কি দরকার, 500-র জন্য 95, একের জন্য কত, 827-এর জন্য কত, এটা করতে পারতাম। পারতাম না? 1000-এর জন্য এত, একের জন্য এত, 827-এর জন্য, এটা তো আমরা রৈখিক নিয়ম এরকমই। তো যাই হোক, তাহলে কেন আমরা এখানে উইক কিংডম করতে পারবো না? তার কারণ হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার টার্নের সাথে ই এর যে পরিবর্তন, এটা আসলে লিনিয়ার পরিবর্তন না। যদি লিনিয়ার পরিবর্তন হতো বা সমানুপাতিক হারে যদি পরিবর্তন হতো, তাহলে আমরা এই ঐকিক নিয়মটা করতে পারতাম যে 500-র জন্য 95, একের জন্য কত, আর এই 827-এর জন্য কত। ওইটা করা যাচ্ছে না, এজন্য আমরা চেঞ্জ সিস্টেমটাকে কাজে লাগিয়ে এটা করতেছি। ওকে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের এতটুকু চেঞ্জ হচ্ছে। তাহলে এই পরিমাণ অ্যাম্পিয়ার টার্নে টোটাল ভোল্টেজ কত হবে? 500-র জন্য তো 95 আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এর সাথে যেহেতু দেখতেছি আমাদের অ্যাম্পিয়ার টার্ন বাড়লে ভোল্টেজ বাড়তেছে, তাহলে এই পরিবর্তনটা আমরা যোগ করে দেব। তাহলে আমরা পেলাম যে এই পরিমাণ অ্যাম্পিয়ার টার্নে আমাদের ইএ ওয়ানটা আসতেছে এত। ওকে, সেকেন্ড কেস আমরা সার্কিট থেকে করব। তাহলে আমাদের সার্কিটের ইনপুট ভোল্টেজ 240, এই যে কোশ্চেনে দেওয়া আছে। এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আর ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেটা আমরা দিলাম। ফলে ইএ টুটা কত হচ্ছে? আমাদের কারেন্টের ডিরেকশন এইটা, কারণ যেহেতু মোটর, ফলে আমাদের কারেন্টের ডিরেকশন এইটা। এবং আমরা বলতেছি যে আমরা শক যে কারেন্ট দিয়ে করব, সার্কিটও সেম কারেন্ট দিয়ে করব, এই জন্য আমরা কারেন্ট নিলাম 25.08 অ্যাম্পিয়ার। তাহলে ই এ যেটা, সেটা ইএ টু বলতেছি, এটা কত হবে? এই ভোল্টেজ থেকে এই যে ড্রপ, এই ড্রপটা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে ইএ টু। এখন আমরা দেখতে পাচ্ছি আইএফ ওয়ান আর আইএফ টু সমান, মানে কাটাকাটি হয়ে ওয়ান। তাহলে এন টু থাকতেছে কত? ইএ টু ডিভাইডেড বাই ইএ ওয়ান ইন্টু ওই যে শুরুতে যে স্পিডটা দেওয়া ছিল আমাদের, যে ইয়েটা দেওয়া আছে কতর জন্য, 900 আরপিএম এর জন্য। ফলে আমরা এন টু পেয়ে গেলাম এত আরপিএম। খেয়াল করে দেখেন, এই প্রশ্নে আমাদের বলতেছে রোটেশনাল লসকে নেগলেক্ট করতে। ফলে সার্কিটে যে কনভার্টেড পাওয়ার আমরা পাবো, এই পাওয়ারটাকেই আমরা আউটপুট পাওয়ার বলতে পারি, কারণ কোনো মেকানিক্যাল কোনো লস নাই। এটা কত হবে? ইএ টু আই এ। ইএ টু হচ্ছে আমরা সার্কিট থেকে পেলাম যে ভোল্টেজটা, আর আই এ বলতে আমরা যে অ্যাম্পিয়ারটা এখানে কাজে লাগাচ্ছি অবশ্যই 25.08 অ্যাম্পিয়ার। তাহলে দুইটা গুণ করলে যে ওয়াট হয়, যেহেতু রোটেশনাল লস জিরো, ফলে এটাকে আমরা আউটপুট পাওয়ার বলতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। টর্ক কত হবে? যদি আউটপুট পাওয়ার এবং কনভার্টেড পাওয়ার এক না হতো, মানে রোটেশনাল লস যদি থাকতো, তাহলে অবশ্যই তখন টর্কের কথা স্পেসিফিক বলতো যে সরি, ইনডিউস টর্ক নাকি শ্যাফট টর্ক। যদি ইনডিউস টর্ক হতো তাহলে আমরা এই যে এই সূত্র থেকে প্রাপ্ত পাওয়ার দিয়ে কাজ করতাম। আর যদি শ্যাফট টর্ক হতো তাহলে এখানে অবশ্যই এখানে একটা পাওয়ার থাকতো, ক্যালকুলেশন করে আমরা নতুন যে আউটপুট পাওয়ার পেতাম সেটাকে কাজে লাগিয়ে টর্ক বের করতাম। এখানে যেহেতু সেম, ওইটা করার দরকার নাই। টাও সমান পি বাই ওমেগা, ফলে পাওয়ার ডিভাইডেড বাই 2 পাই। এবং আমরা তো বুঝতেই পারছি এই সার্কিটের জন্য যে স্পিড পেলাম কত, 1622.51। তাহলে 1622.51 ডিভাইডেড বাই 60 করলে আসতেছে 34.87 নিউটন মিটার। এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। এই সেম লজিকে আপনারা, বা এই একই কনসেপ্টে আপনারা কিন্তু এই যে 67%, 100%, 133%-এর জন্য করতে পারবেন। শুধুমাত্র এখানে 33%-এর জায়গায় 67, 100 বা 33% নিয়ে কাজ করতে হবে, 133% নিয়ে কাজ করতে হবে। এতটুকুই হচ্ছে মোটামুটি আমাদের ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে সবাই কমপ্লিট করবেন। বাকিগুলো তো বললাম এটাই। থেরেজাতে আমরা যা করছিলাম তাই। চ্যাপম্যানে আপাতত যে কয়টা টাইপ আমি করালাম, এই কয়টা টাইপ করলে ইনশাল্লাহ ডিসি মেশিনে আর সমস্যা হওয়ার কথা না।